এ নয়, সুখ নহে গো, গভীর শান্তি এ যে। আমার সকল ছাড়িয়ে গিয়ে উঠল কোথায় বেজে। ছাড়িয়ে গৃহ, ছাড়িয়ে আরাম, ছাড়িয়ে আপনারে, সাথে করে নিল আমায় জন্ম মরণ পারে। এলো পথিক সেজে, দুঃখ এ নয়, সুখ নহে গো, গভীর শান্তি এ যে। চরণে তার নিখিল ভুবন নীরব গগনেতে, আলো আঁধার আঁচলখানি আসন দিল পেতে। এতকালের ভয় ভাবনা কোথায় যে যায় সরে, ভালো মন্দ ভাঙাচোরা আলোয় ওঠে ভোরে। কালিমা যায় মেজে, দুঃখ এ নয়, সুখ নহে গো, গভীর শান্তি এ যে। শুরু হচ্ছে শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু এখন থাকবো আপনাদের সঙ্গে 7টা পর্যন্ত। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে সোমবার 15ই চৈত্র 1427, অবশ্যই সূর্যোদয়ের পরে, ইংরেজির 29শে মার্চ 2021, তিথি ফাল্গুন কৃষ্ণপক্ষ প্রতিপদ, নক্ষত্র হস্তা। সূর্যোদয়ের সময় ভোর 5:36 হয়ে 39 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:47 হয়ে 3 সেকেন্ড। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ। দিনের বেলা 3:02 গতে দেবারিগণ। রাত্রি 1:42 গতে তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ। আজ 34তম রেজিমেন্টের মঙ্গল পাণ্ডে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরু করেন। ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহের সূচনা 1857 খ্রিস্টাব্দে। আজকের দিনেই নটনাট্যকার ও পরিচালক উৎপল দত্তের জন্ম হয় 1929 খ্রিস্টাব্দে। প্রখ্যাত সাহিত্যসেবী সরোজ কুমার রায়চৌধুরী প্রয়াত হন আজকের তারিখে 1972 খ্রিস্টাব্দে। 1987 খ্রিস্টাব্দে সরোদ শিল্পী ও ভারতীয় বৃন্দবাদ্যের জনক তিমির বরণ দেহত্যাগ করেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের ঠিকানা হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে এখন একটু গানের পর আজকের অনুষ্ঠান সূচি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদেরই সৌমিত্র বসু। গানের পর শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ, আমি আপনাদের সৌমিত্র বসু। বলবো আজকের অনুষ্ঠানে কি কি আছে। প্রথমে তো আছে পুরাণ চিরন্তনে। পুরাণ চিরন্তনে তো আপনারা জানেন যে বেতাল পঞ্চবিংশতির গল্প শোনাচ্ছে আপনাদের। সেই যে গুণাকর, সে যা কিছু দেখল, বিশাল প্রাসাদ, যক্ষ কন্যা ইত্যাদি ইত্যাদি সবকিছু মিলিয়ে গেছে। তো সন্ন্যাসী কি বললেন এই ব্যাপারে? এ কি স্বপ্ন নাকি সত্যি সত্যি এইরকম একটা ঘটেছিল? তার সূত্র ধরে গল্প আরো এগিয়ে চলবে। সেই এগিয়ে যাওয়া গল্প বলবো, তারপরে প্রণমিত মারে। স্বামীজির স্বভাবের নানান দিক উঠে আসছে এ সমস্ত কিছুর মধ্যে দিয়ে, যে সমস্ত গল্প বলছি আপনাদের তার মধ্যে দিয়ে। এবং স্বামী বিবেকানন্দের স্বভাবের যে ধরনগুলো খুব কাছ থেকে দেখা, তো সেইগুলো বড় চমৎকার করে বেরিয়ে আসছে। তারপরে হেমহাজীবন। হেমহাজীবনে গতদিন যে সাহিত্যিকের কথা বলেছিলাম তার নামটা শোনাবো আজকে আপনাদের। খুব পরিচিত নাম, সবাই সে নাম জানেন। ছোটবেলায় স্কুলে পড়াকালীন পড়েছেন বা পরে কলেজে টলেজে পড়েছেন, নিশ্চয়ই পড়েছেন। তারপরে একজন অধ্যাপকের কথা বলবো, নামটা বলবো না আজকে, নামটা তো নিশ্চয়ই পরে হবে। এবং তারপর আপনাদের চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরে
আমরা আছি পশুপতিনাথের মন্দিরে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। এই হলো আজকের অনুষ্ঠান সূচি যাকে বলে। এরপর গান, গানের পরে পুরাণ চিরন্তন, বেতাল পঞ্চবিংশতির গল্প। গল্প খানিকটা বলা হয়েছে, বাকিটা খানিকটা বলা হবে। আমি আছি আপনাদের সঙ্গে সৌমিত্র বসু, আর সৌমিত্র বসু আছে শরণাগত অনুষ্ঠানে। শরণাগত আছে 92.7 বিগ এফএম এ। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন আপনারা। আমি সৌমিত্র বসু আপনাদের বলছি পুরাণ চিরন্তনে বেতাল পঞ্চবিংশতির গল্প। তো যা বলছিলাম আপনাদের, গুণাকর তো সকালবেলা ঘুম ভেঙে দেখে সব ভোঁভা। সে প্রাসাদ, সে খাবার, সে যক্ষকন্যা, কোথাও কিছু নেই। শ্মশানের মধ্যে মাটিতে পড়ে আছে সে। অদূরেই সেই সন্ন্যাসী তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। তা সে সন্ন্যাসীকে বলল, প্রভু এ কি হলো? কাল রাত্রে আমি কত কি পেয়েছি, আজ সবকিছু এরকম শূন্যে মিলিয়ে গেল কেন? তবে কি আমি কাল সারা রাতে এইসব স্বপ্নে দেখেছি প্রভু? সন্ন্যাসী বললেন, স্বপ্ন নয়, তবে আবার স্বপ্নও বলতে পারো। তোমার কাছে এটা স্বপ্ন, কিন্তু যিনি যোগসিদ্ধ মানুষ তার কাছে এটা স্বপ্ন নয়। গুণাকর বলল, আমি 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 অজ্ঞ, আমি কিছু জানি না, আপনার কথার অর্থ বুঝতে পারছি না, আপনি আমাকে বুঝিয়ে দিন। সন্ন্যাসী বললেন, তুমি যা কিছু দেখেছ তা সত্যি। আমি যোগ বলে তা এখানে নিয়ে এসেছিলাম। তুমি ক্ষুধার্ত ছিলে, ক্লান্ত ছিলে, তোমাকে দেখে মায়া হয়েছিল, তাই তোমাকে আরাম দেবার জন্য এইসব ব্যবস্থা করেছিলাম। তোমার এখন আর বিশ্রামের প্রয়োজন নেই, তাই সবকিছু মিলিয়ে গেছে। যিনি যোগবিদ্যা জানেন তিনি এইসব কিছু কিছুক্ষণের জন্য নয়, সব সময়ের জন্য রেখে দিতে পারেন। শুনে তো গুণাকরের হয়ে গিয়েছে। হ্যাঁ, সন্ন্যাসী বলে কি সব সময়ের জন্য? মানে ওই প্রাসাদ সব সময়ের জন্য, ভালো ভালো খাবার সব সময়ের জন্য, যক্ষকন্যা সব সময়? প্রভু প্রভু আমি যোগবিদ্যা শিক্ষা করতে চাই, আপনি আমাকে শিক্ষা দিন। তা সন্ন্যাসী তো বলা বাহুল্য প্রথমেই না বলে দিলেন, কিন্তু গুণাকর ছাড়বে না। সে একেবারে পা জড়িয়ে ধরল, আমি কোনো কথা শুনবো না, আমাকে শিষ্যত্ব দিতেই হবে। তো শেষটা না পেরে, আর এটাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে সন্ন্যাসী মানুষটি বেশ নরম মনের, দয়াবান মানুষ। তিনি বললেন যে আচ্ছা বেশ 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 বেশ, এই তোমাকে একটা মন্ত্র দিচ্ছি। তুমি 40 দিন অর্ধরাত্রে জলে গলা পর্যন্ত ডুবিয়ে এই মন্ত্র জপ করে যাও, তারপরে আমার কাছে এসো। খুব ভালো কথা। গুণাকর তো চলে গেল। 40 দিন কেটে গেছে। তারপর সন্ন্যাসীর সামনে সে এসে হাজির। আপনি যা বলেছেন তা করেছি। সন্ন্যাসী বললেন, বেশ, এইবার 40 দিন তুমি জ্বলন্ত আগুনে বসে এই মন্ত্র জপ করো, তাহলেই তোমার যোগ শিক্ষা সম্পূর্ণ হবে। গুণাকর বলল, বেশ, তবে তাই হবে। আমি আগুনের মধ্যে প্রবেশ করেই এই মন্ত্র জপ করব, কিন্তু বহুদিন বাবা মার সঙ্গে দেখা হয়নি, তারা কে কেমন আছেন কে জানে। প্রভু আমি একবার বাবা মায়ের চরণ দর্শন করে আসি, তারপরে আপনার আদেশ পালন করব, কেমন? এই পর্যন্ত। শুধু এইটুকু বলে রাখি যে এই বাবা মাকে দর্শন করতে যাওয়াটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের এই গল্পের মধ্যে। সেটা তো এক্ষুনি বলবো না, এর পরে আপনারা জানতে পারবেন। আপাতত প্রণমী তোমারে, স্বামী বিবেকানন্দের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি সৌমিত্র বসু ফিরে আসছি গানের পর। স্বামীজিকে নিয়ে তার স্বভাবের নানান দিক যেমন উঠে আসছিল, তেমনি আবার তার জীবনকে দেখার যে চোখ, সেটা আধ্যাত্মিকতা বলতে আমরা যা বুঝি তার সঙ্গে মিলবে না। সেই বুদ্ধি, সেই বোধ, সমস্ত কিছু বেরিয়ে আসছিল। কিন্তু যেটা আমরা সবাই হয়তো জানি, যতই ধর্মজগতের মানুষ হন না কেন, মানুষের, বিশেষ করে নিজের দেশের মানুষের কষ্টের কথা শুনলে স্বামীজি স্থির থাকতে পারতেন না।
তেমনই হয়েছিল একদিন, আর সেই কথাই এবার বলবো এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। মিত্র বসু শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। যেটা বলছিলাম আপনাদের, এই কথা তো আপনারা সকলেই বুঝতে পেরে গেছেন যে হরিপদ মিত্র এই বাংলায় থাকতেন না, থাকতেন বেলগাম বলে একটা জায়গায়। যখনকার কথা বলছি তখন সেটা বোম্বাই, মানে এখন তো মুম্বাই নাম, তখন নাম ছিল বোম্বাই। আমরা ছোটবেলায় বোম্বাই বলতাম। তো সেই বোম্বাই প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। এখন জায়গাটা কর্ণাটকে। খবরের কাগজে একটা খবর বেরিয়েছে, কলকাতায় একজন মানুষ অনাহারে প্রাণত্যাগ করেছে। হরিপদবাবু লিখছেন, সে খবরটা পড়ার পর স্বামীজি কেমন একটা হয়ে গেলেন। অদ্ভুত একটা, মানে কি হলেন সে বলা যাচ্ছে না। বারবার বলছেন যে এইবার দেশটা উচ্ছন্নে গেল, এইবার দেশটা উচ্ছন্নে গেল, আর দেরি নেই, আর দেরি নেই। তা হরিপদবাবু তাকে জিজ্ঞেস করলেন, এমন কথা বলছেন কেন? না সত্যি, অনাহারে একজন মানুষ মারা গেলে গোটা দেশ উচ্ছন্নে যাবে এমন কথা বলা একটু বাড়াবাড়ি না? তো স্বামীজি বলছেন, কেন বলছি জানো? অন্য অন্য দেশে দেখো কত সব পুয়ার হাউস আছে, ওয়ার্ক হাউস আছে, চ্যারিটি ফান্ড আছে। তাদের কর্তব্য হলো মানুষকে সাহায্য করা। তারা হলো প্রতিষ্ঠান, নিয়ম কানুন মানা সব প্রতিষ্ঠান। সেসব থাকা সত্ত্বেও সে দেশে অনাহারে কত মানুষ মারা যায়। কিন্তু আমাদের দেশে এসব প্রতিষ্ঠান কিচ্ছু নেই। কিন্তু মাগো দুটি খেতে দেবে বলে গিয়ে দাঁড়ালে এক মুঠো ভিক্ষে ছিল, মানুষের মনে মায়া ছিল, দয়া ছিল, আহাগো বলে হাত উপুর করার অভ্যেস ছিল। দুর্ভিক্ষের কথা আলাদা, কিন্তু এমনিতে অনাহারে আমার বাংলায় মানুষ মরত না। অন্য কেউ না কেউ ভিক্ষে দিয়ে তাকে বাঁচিয়ে দিত। আজকে তাহলে মানুষের অনাহারে মানুষের পাশে দাঁড়াবার লোক আর নেই। আচ্ছা, এই প্রশ্নটা কি স্বামীজি আমাদেরও করছেন না এত বছর পার করে এসে? আমাদের সরকার আছেন, আমাদের নানান প্রতিষ্ঠান আছেন, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, আমরা কি আছি? আমি আছি, আপনি আছেন? কিন্তু এইখানে আবার আর একটা কথা উঠে পড়ে, ভিক্ষে দেওয়া কি ভালো? যদি সাহায্য করবার দরকার হয়, একজন মানুষকে যতটা পারি সাহায্য করব, কিন্তু এই 2 পয়সা 4 পয়সা করে দিয়ে কি হবে? সে তো ওই পয়সা নিয়ে নেশা ভাঙ করতে পারে, করবে না তার গ্যারান্টি কে দেবে? এই যুক্তিতে আপনারা অনেকেই ভিক্ষে দেন না, তাই তো? এবারে স্বামীজি কি বলেন শুনুন। সে কিসে খরচা করবে তা নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি? আচ্ছা, ধরে নিলাম সে ওই পয়সায় গাঁজা খেলো। তা যদি গাঁজার পয়সাটা ভিক্ষে করে না পেত, তাহলে তো পয়সাটা সে চুরি করত। তার চেয়ে ভিক্ষের পয়সা যেমন ইচ্ছে তেমন করে নষ্ট করলই না হয়। এই হলো স্বামীজির যুক্তি। সে আপনি মানতে পারেন, নাও মানতে পারেন, কিন্তু এই যুক্তিটা আপনার সামনে তিনি ফেলে ধরছেন, সেই আপনার সামনে যিনি ভিক্ষা দেওয়া পছন্দ করেন না। শেষ হলো আজকের প্রণামী তোমারে। এরপর হে মহাজীবন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর আমি সৌমিত্র বসু গান শুনে, গান শুনিয়ে তারপরে ফিরে আসব। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি সৌমিত্র বসু। এই শব্দটা দিয়েই শুরু করলাম হে মহাজীবনের গতদিনে যার কথা বলা হয়েছিল তার নাম ঘোষণা করবার ভূমিকাটা। ইংরেজিতে না হোক বাংলা অনুবাদে ছোটবেলায় কে না পড়েছি অলিভার টুইস্ট। বলতে বলতে মনে পড়লো আমাদের স্কুলের সিলেবাসে বোধহয় ছিল তার থেকে একটা অংশ, বোধ হয়, আমি খুব নিশ্চিতভাবে বলতে পারবো না। চার্লস ডিকেন্সের লেখা, যে ছেলেটির কথা বলছিলাম গতদিন, ওই যে লেবেল মারার কাজ করা, বারবার স্কুল ছেড়ে দেওয়া সেই ছেলে,
তার লেখায় তার চোখে সেই সময়ের সমাজের আশ্চর্য ছবি ফুটে উঠেছে। চার্লস ডিকেন্স। উত্তর। এরপর নতুন কথা, নতুন মানুষের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। হে মহাজীবন পর্বে 92.7 বিগ এফএম এ। কত বয়স হবে তার? বছর 30। ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক হয়ে এসেছেন, ফিজিক্সের অধ্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয় নিশ্চয় ভারতের, মানে তখনকার ভারতের একটা নামকরা বিশ্ববিদ্যালয়, কিন্তু গোটা পৃথিবী কাঁপিয়ে যারা বিজ্ঞানের কাজকর্ম করছেন তাদের কাছে এই বিশ্ববিদ্যালয়ের দাম বা নাম কতটুকু? ছেলেটি গবেষণা করে, ভাবে, নতুন নতুন কথা তার মনে আসে, কিন্তু এই সমস্ত ভাবনা তো প্রকাশ করা দরকার, এবং কোথায় প্রকাশ করা হবে তার একটা নিয়ম আছে, বিদেশের কোনো ভালো বিজ্ঞান বিষয়ক জার্নালে। কিন্তু কে ছাপাবে, কে পাত্তা দেবে? কোথায়, কোন ঢাকা, সেখানকার কোন প্রফেসর, তার লেখা ছাপা হবেই বা কেন ওই সমস্ত ম্যাগাজিনে? আর তাছাড়া এই যেসব পত্রিকা সারা দুনিয়ায় যাদের নাম, সেখানে নতুন কোন লেখক যদি গবেষণাপত্র দিতে চান, অন্য কাউকে তো তার হয়ে, তার লেখাটার হয়ে 2-4 কলম লিখে দিতে হবে, অন্য কোন স্বীকৃত বিজ্ঞানীকে। কে লিখে দেবেন? এই বাঙালি অধ্যাপককে খ্যাপাই বলতে হবে। তিনি গবেষণাটা পাঠিয়ে দিলেন কার কাছে বলুন তো? খোদ অ্যালবার্ট আইনস্টাইনের কাছে। আইনস্টাইন সেই সময়কার সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী বলে যাকে ধরা হয়, সেই লেখার সঙ্গে আইনস্টাইনকে লেখা একটা চিঠি, ফরওয়ার্ডিং লেটার যাকে বলে আর কি। আমি এরকম করে ভেবেছি, আপনি দেখুন, যদি মনে করেন এই লেখা জার্মান ভাষায় অনুবাদ করিয়ে কোনো ভালো বিজ্ঞান পত্রিকায় ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, তাহলে খুব ভালো হয়। এই তো পাঠিয়েছেন, জবাব আর আসে না। অধ্যাপকও যা করবার করে নিজের কাজের মধ্যে ডুবে গেছেন। এদিকে আইনস্টাইন তো নতুন এই অধ্যাপকের গবেষণাটি পড়েছেন, পড়ে পত্রপাঠ সেটা জার্মান ভাষায় অনুবাদ করিয়ে ছেপে দিয়েছেন বিখ্যাত এক বিজ্ঞান পত্রিকায়। সে লেখা বেরোনো মাত্র চারপাশে এবারে হই হই পড়ে গেল। কে ইন্ডিয়ান পরাধীন দেশে বসে এইরকম একটা গবেষণা করে ফেলেছে? তাকে ডাকা হলো ইংল্যান্ডে। এর মধ্যে আইনস্টাইন তাকে একটা চিঠি দিয়েছেন, একেবারে নিজের হাতে লিখে। সেই ছেলে এবার তাহলে ইংল্যান্ডে যাবার ব্যবস্থাপত্র করতে শুরু করলো। ভিসা অফিসে গেল। ভিসা কথাটা আমরা সবাই শুনেছি, মানেটাও নিশ্চয়ই জানি। অন্য কোনো দেশে যদি আমি যেতে চাই, তাতে অন্য দেশের কোনো আপত্তি নেই, এই মর্মের একটা কাগজ। তো ভিসা অফিসে গিয়ে অধ্যাপক দেখালেন আইনস্টাইনের সেই চিঠি। ভিসার আবেদনে আইনস্টাইনের চিঠি, আর কি বলার থাকতে পারে? অফিসার একবার তার মুখের দিকে তাকালেন, তারপর খসখস করে মঞ্জুর করে দিলেন। আর ভিসার জন্য একটা ফিস জমা দিতে হয়, তো সেটাও নিলেন না। আরে আইনস্টাইনের চিঠি নিয়ে এসেছেন ভদ্রলোক। শেষ করলাম হে মহাজীবন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর। ও কম করে গান বেশি বাজাচ্ছেন, তারপরের কথাগুলো খুব সাংঘাতিক। আপনি তো রেডিওর বচ্চন সাহেব আছেন। বাবা, পরিচয়ের বেশি দরকার নেই, আপনার গলার আওয়াজই কাফি। আপনাকে কোটি কোটি প্রণাম জানাচ্ছি ব্যান্ডেল থেকে সোমনাথ মল্লিক। বচ্চন সাহেবের গলার সঙ্গে আমার গলার কোনো তুলনা হয়? বচ্চন সাহেবের গলাটা, ওইটা একটা কি বলবো, ঈশ্বর প্রদত্ত গলা আর কি। ও গলার সঙ্গে আমার এরকম একটা, দেখ বলে ফেলেছেন, আর কি করা যাবে। পরের চিঠি।
সৌমিত্রবাবু, আপনাকে আমি অনেক বছর আগে থেকেই চিনি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব হিসেবে। আমি নাটক করে থাকি, তবে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বলে নিজেকে মনে করি না। আপনার চমৎকার বাচনভঙ্গি আলোচনাকে আকর্ষণীয় করে। আপনার নাটক আমার দেখা হয়েছিল, কিন্তু আমি শুধু প্রশংসায় ভরিয়ে তোলে এমন কথায় রাজি নই, যদিও জানি প্রশংসায় সবাই খুশি হয়। শরণাগত 92.7 FM এ আপনি শ্রোতাদের খুব কম সময় দিচ্ছেন। আপনার কাছে চিঠি কি খুব কম আসে? তা না হলে আপনি এই অনুষ্ঠানে বেশি সময় পরপর গান শুনতে শেষের দিকে মাত্র গোটা দুয়েক প্রশংসায় ভরা চিঠির উত্তর দিয়ে 7টার মিনিট 5 আগেই চলে যান। এটা কি সুবিবেচনার পরিচয়? মঞ্চে কোনো নাটক যখন ক্লাইম্যাক্সে পৌঁছেছে, তখন মাঝখানে হঠাৎ থামিয়ে দিয়ে গান শোনাতে শুরু হয়। দর্শক কি খুব মন দিয়ে গান শুনবেন? আমি অনির্বিত রক্ষিত, কলকাতা। হ্যাঁ অনির্বিত বাবু, আমি আপনাকে একটা দুটো কথা বলি। প্রথম কথা যেটা, আপনি খেয়াল করে দেখবেন, ধরুন এই বিগ এফএম এরই যে অনুষ্ঠানগুলো হয়, অন্য যে কোনো অনুষ্ঠানের তুলনায় আমার অনুষ্ঠানে কথা অনেক বেশি থাকে। না, সেটা যে আমার কোনো ঔদার্য সেই কারণে নয়। তার কারণটা হচ্ছে যে আমার এই অনুষ্ঠান অনেকটাই তথ্য নির্ভর, অনেকটাই বিশ্লেষণ নির্ভর। সেখানে খানিকটা বেশি কথা বলতেই হয়। কিন্তু আপনি এটাও খেয়াল করে দেখবেন, সম্ভবত আপনার একটা চিঠির সূত্র ধরেই এখন কিন্তু খানিকটা কথা তারপরেই গান, খানিকটা কথা তারপরেই গান, এরকম করে অনুষ্ঠানটা সাজানো হয় না। গানের পর অনেকখানি সময় ধরে কথা বলা হয়, তারপরে আবার গানের জায়গায় আসে। এইটা আমার পরিষ্কার মনে আছে। আপনি আগে একটা চিঠি লিখেছিলেন, তার সূত্র ধরেই আমরা আলোচনা করে এইরকম একটা করেছিলাম। আপনি এই যে হে মহাজীবনের কথা বললাম, এই হে মহাজীবনের এটা অনেকক্ষণ ধরে বললাম বলে মনে হলো না আপনার? না, আমার সেই অনেকক্ষণ ধরে বলাটাও আপনাদের কাছে যথেষ্ট বেশি বলে মনে হচ্ছে না। এটা আমার পক্ষে খুবই শ্লাঘার বিষয় হওয়া উচিত। কিন্তু কথার গানের একটা মাপ থাকে, তো সেই মাপটা কিন্তু আমাদের এই অনুষ্ঠান যারা করেন, মানে যারা পরিচালনা করেন, যারা পুরো ব্যাপারটাকে সাজান, তারা কিন্তু কথার গানের এই অনুপাতটা ঠিক করে দিয়েছেন। মোটামুটি সেইটা অনুযায়ী আমরা চলবার চেষ্টা করি, সেটাই আমার কাজ, তাই না? একটু খেয়াল করে দেখবেন, কথা খুব কম থাকে না, কিন্তু এইটুকুই বলবার। যাই হোক, আপনার এই চিঠি তো আমাদের যারা কর্তা ব্যক্তি আছেন তাদের চোখেও পড়েছে, তাদের মারফতই তো আমার কাছে আসে। দেখা যাক তারা আপনার যুক্তিতে কোনোভাবে প্রভাবিত হন কিনা। তাহলে চিঠিপত্র এখানেই শেষ করি। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে আবার গান হবে, অনির্বিত বাবু রাগ করলেও হবে, তারপরে বাইরে দূরে। স্পর্শ করা যায় না, মানে একেবারে কেউ স্পর্শ করতে পারেন না, ব্যাপারটা এরকম নয়। এই পুরো মন্দিরে, বা বলা যেতে পারে চরাচরে, মাত্র 4 জন পুরোহিতের অধিকার আছে দেবতাকে স্পর্শ করবার। দেবতার পুজোর তো নানান রকম বিধি আছে। আমরা যারা মন্দিরে শুধু দর্শন করতে বা বড়জোর পুজো দিতে যাই, তারা জানি না কত রকমের সব, যাকে বলে 69 রকমের কৃত্য থাকে মন্দিরের সেবাকারীদের। তো সেই সেবাকারী যারা, পুরোহিত যারা, তাদের কথা একটু শোনাবো আপনাদের এই 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। কিন্তু তার আগে একটু গান শুনে নেওয়া যাক। এই শরণাগত অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে 92.7 বিগ এফএম এ এই মন্দিরে 2 ধরনের পুরোহিত আছেন, ভট্ট আর ভান্ডারী। ভট্ট, বুঝতেই পারছেন, ভট্ট, ভট্টাচার্য, এইসব শব্দগুলো তো আমাদের চেনা। তারা হলেন শ্রেষ্ঠ ব্রাহ্মণ। তারাই মূল অনুষ্ঠানগুলো করেন। দেবতাকে স্পর্শ করবার অধিকার তাঁদেরই আছে। অন্যদিকে ভান্ডারী যারা, তারাও পুরোহিত, কিন্তু তাদের অধিকার নেই দেবতাকে ছোঁবার। তারা হলেন ভট্টদের সাহায্যকারী। আপনাদের বাড়িতে যদি ঠাকুর থাকেন, না মানে আমি কলকাতার ফ্ল্যাট বাড়ির কথা বলছি না, ধরুন দেশের বাড়িতে বা বসত বাড়িতেও মন্দির আছে, কুলদেবতা আছেন, তো
দেখবেন প্রায় সব ক্ষেত্রে যে কোনো মন্দিরের পুজোই কিন্তু বংশানুক্রমিকভাবে পুরোহিতেরা করেন। মানে পুরোহিতের ঠাকুরদার বাবা পুজো করতেন, তারপর ঠাকুরদা করতেন, বাবা করতেন, এখন যিনি পুরোহিত তিনি ওই বংশানুক্রমে পুজোটা করেন। এর ফলে দুটো মুশকিল হতে পারে। ধরা যাক এখন যিনি পুজো করেন তিনি হলেন বংশের কুলাঙ্গার, তো হয়তো, কিন্তু বংশের নিয়ম অনুযায়ী সে পুরোহিত, এটা বড় মুশকিল। অন্যদিকে আবার ওই পুরোহিত বংশের ছেলে তার পুজো করার কথা কিন্তু বাইরে চলে গেছে, সেখানেই কাজকর্ম নিয়ে দিব্যি আছে, তার বেলা কি হবে? পশুপতিনাথের মন্দিরে কিন্তু পুরোহিত নির্বাচন করা হয় এবং সেই নির্বাচন হয় একেবারে পরীক্ষা দিয়ে। তাকে নানান ধরনের পীঠ আছে গোটা দেশ জুড়ে, সেই সব পীঠের ছাত্র হতে হয়, পরীক্ষা করে নেওয়া হয় সে কেমন, কতটা যোগ্যতার সঙ্গে ধরা যাক ঋগ্বেদ আবৃত্তি করতে পারে, বৈদিক ধর্মের নানা খুঁটিনাটি তার কতখানি কি জানা আছে। এবং এই পরীক্ষাটা যে নেন পশুপতিনাথ মন্দিরের রাজগুরু নিজে, খুব কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে নির্বাচিত হন তারা। এইসব কথা যে বললাম তার কারণ যে কেউ যে এই মন্দিরের পুরোহিত হয়ে যেতে পারেন এমনটা নয়। পুরোহিত যিনি তার শাস্ত্রজ্ঞান নিয়ে কোনো কথা তোলা যাবে না। এই হলো পুরোহিতদের প্রসঙ্গ। তাই এবারে বলি দর্শনার্থীদের কথা। পশুপতিনাথের মন্দিরে কিন্তু যে কেউ ঢুকে পড়তে পারবেন না, তার কতগুলো পরিষ্কার বাঁধা ধরা নিয়ম আছে। সেই নিয়ম আপনার আমার পছন্দ হোক বা না হোক। ধরুন যারা হিন্দু, তিনি ভারতীয় হিন্দু হতে পারেন, আবার শ্রীলঙ্কার হিন্দু হতে পারেন, মানে মোটামুটি এশিয়ার দক্ষিণ দিকে যেসব হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষজন থাকেন, ধর্ম আচরণ করেন, তাদের ওই মন্দিরে প্রবেশের বেলায় কোনো বাধা নেই। বৌদ্ধ যারা, জন্মসূত্রে নেপালি অথবা তিব্বতের মানুষ, ভারতীয় যে শিখ বা জৈন যারা আছেন তারাও মন্দিরে স্বাগত। কিন্তু তার বাইরে অন্য কোন ধর্মের মানুষ, যেমন মুসলমান, খ্রিস্টান, তাদের কিন্তু গর্ভগৃহ পর্যন্ত যাবার অনুমতি নেই। গর্ভগৃহ বলতে আমি দ্বিতীয় গর্ভগৃহের কথা বলছি, অর্থাৎ যেটা মূল গর্ভগৃহের বাইরের একটা বারান্দার মতন। মূল গর্ভগৃহে কেউই যেতে পারেন না, কারোরই যাবার অনুমতি নেই। কিন্তু এই দেখুন কথায় কথায় কতটা দেরি হয়ে গেল। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গেল। তাহলে আপনাদের মনে করিয়ে দিই, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9